গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের দূরে কোথাও পর্ব ৪। ওসমান সাহেব ঠিকানা দিলে। তিনি নিশ্চিত জানে মিলিয়ে আধ ঘন্টার মধ্যে আসবে এবং আসার আগে ঢাকা শহরে যত পরিচিত লোকজন আছে সবাইকে টেলিফোন করবে। টেলিফোনের ভাষাটা হবে এরকম: সর্বনাশ হয়ে গেছে, টগরের শরীর খুব খারাপ, এখন তখন অবস্থা, হাসপাতালে নিয়ে গেছে, এক্ষুনি আসো। অপলা বলল, মিলিয়াপা আসছে নাকি? হ্যাঁ, আসছে। মনে হচ্ছে বিরাট একটা দল নিয়ে আসবে। ও ঝামেলা ছাড়া কিছু করতে পারে না। অপলা অল্প হাসল। ওসমান সাহেব বললেন, খিদে পেয়েছে, রাতের খাওয়া হয়নি। তোমরা কিছু খেয়েছ? না। মিলিকে বলে দেই কিছু খাবার দাবার নিয়ে আসতে। বলুন। যা ভাবা গেছে, টেলিফোন এঙ্গেজড। মিলি নিশ্চয়ই পাগলের মতো চারদিকে টেলিফোন করছে। ওসমান সাহেব বেশ শব্দ করেই হাসলেন। অপলা খানিকক্ষণ ইতস্তত করে বলল, আপনাকে একটা কথা বলবো দুলাভাই। বলো। আগে কথা দিন রাগ করতে পারবেন না। না, রাগ করব না। এই যে টগর এরকম অসুস্থ হয়ে পড়ে আছে, এটা আপনাকে এফেক্ট করেনি, ঠিক না? ওসমান সাহেব জবাব দিলেন না। অপলা বলল, আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করি। আমার ধারণা ছিল কবি সাহিত্যিকদের অনুভূতি অনেক তীক্ষ্ণ। ধারণাটা বোধহয় সত্যি না। একজনকে দিয়েই কি সবার বিবেচনা করা ঠিক? অপলা চুপ করে রইল। সে একটু লজ্জিত বোধ করছে। মজিদ সাহেবকে সিগারেট হাতে হাসতে হাসতে আসতে দেখা গেল। স্যার, আমার স্ত্রী আপনারই চিনেছে। আপনার ৩টা বই সে পড়েছে। এর মধ্যে ২টা বই খুব ভালো লেগেছে। নাম বলেছিল, এখন মনে নাই। ওসমান সাহেব জবাব দিলেন না। পানির তৃষ্ণা অনেক বেড়েছে। কোথায় পানি পাওয়া যাবে কে জানে। রাত ২টার দিকে রানু এসে বললে, টগরের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার বলেছে অক্সিজেন দিতে হবে। রানু কাঁপছে থরথর করে। ওসমান এগিয়ে এসে তার হাত ধরলে। রানু কাঁদতে শুরু করল। এত ভয় পেয়েছে সে ওসমান সাহেব বিব্রত বোধ করতে লাগে। আশেপাশে কেউ নেই। বারান্দার শেষ প্রান্তে মজিদ সাহেব দাঁড়িয়েছিলেন। তিনি আড়ালে সরে গেলেন। এই ছোট্ট ভদ্রতাটি ওসমান সাহেবের বড় ভালো লাগত। রানুর হাত থরথর করে কাঁপছে। ওসমান সাহেব মৃদু স্বরে বললেন, কোনো ভয় নেই রানু। এরকম অভয়বাণী দেওয়ার যোগ্যতা কি তার আছে? তিনি ডাক্তার না, মহাপুরুষও নন। রানু যেমন ভয় পেয়েছে তিনিও পেয়েছে, তবু অভয় দেওয়ার দায়িত্বটি তিনি নিলেন। তিনি নিলেন কেন? পুরুষ হিসেবে এই দায়িত্ব কি আপনাতেই এসেছে তার কাছে? রানু, চলো টগরের কাছে যায়। মিলিরা এসে পড়বে। টগর জেগে আছে কি ঘুমে আছে তার টের পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের নল তার নাকে স্কচ টেপ দিয়ে আটকানো। অল্প বয়সী ডাক্তারটি তার পাশে এসে দাঁড়িয়ে আছে। টগরের যে খুব একটা কষ্ট হচ্ছে তা মনে হলো না। সে বেশ স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিচ্ছে। ওসমান সাহেব বললেন, কেমন দেখছেন? ডাক্তার ছেলেটি হাসি মুখে বলল, ভালো, ভয়ের কিছু নেই। ব্রিডিংয়ের কষ্ট হচ্ছিল মনে করে অক্সিজেন দিয়েছি। আসলে অক্সিজেনের নল দেখলেই লোকজন ভয় পায়। রানুর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল। ডাক্তার ছেলেটি তার দিকে তাকিয়ে সহজ স্বরে বলল, তেমন কিছু অসুবিধা হলে তো আমি স্যারকে ডেকে আনতাম না? রানু কাঁপা গলায় বলল, আপনি আপনার স্যারকে ডেকে কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন আছে ডেকে আনা। বিশ্বাস করুন, দরকার হলেই আমি তাকে ডাকব। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি বুঝতে পারছেন না, এই ছেলেটি ছাড়া আমার আর কেউ নেই।
ওসমান সাহেব তাকালেন রানুর দিকে। তার চোখ ভেজা, দাঁড়িয়ে থাকার ভঙ্গিটি কঠিন। শিশুটিকে রক্ষার জন্য সে যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। চমৎকার একটা ছবি তো। তিনি মুগ্ধ হয়ে গেলেন। তার কোনো উপন্যাসে এরকম কোনো ছবি আছে কি? তিনি মনে করতে পারলেন না। বাইরে গাড়ি হর্ন দিচ্ছে। মিলিরা কি এসে পড়েছে? তিনি ঘর ছেড়ে বারান্দায়। দুটি গাড়ি ভর্তি করে এক গাদা মানুষ এসেছে। মিলি যাকে যেখানে পেয়েছে ধরে বেঁধে নিয়ে এসেছে। বাবা এসেছেন। বাবার সেক্রেটারি সুন্দরী মেয়েটি পর্যন্ত এসেছে। ওসমান সাহেব বিরক্ত হবার বদলে খুশি হলেন। তিনি লক্ষ্য করলেন এতগুলি মানুষ হঠাৎ চলে আসায় একটা উৎসবের ভাব চলে এসেছে। তার মায়ের মৃত্যুর সময়ও এরকম হলো। নানান জায়গা থেকে এত লোকজন এলো যে বাড়িটি হয়ে গেল বিয়েবাড়ির মতো। সবাই মায়ের ঘরে গিয়ে খানিকক্ষণ চোখ মুছে তারপর ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। সবাই চেষ্টা করে মুখের ভাব যথাসম্ভব করুণ রাখতে, সেটা বেশিক্ষণ সম্ভব হয় না। পুরনো দিনের মজার মজার সব ঘটনা মনে পড়ে যায় এক একজনের। খানিকক্ষণ হাসির পর আবার দারুণ গম্ভীর হয়ে যায় সবাই। পরিষ্কার মনে আছে, পানি আনবার জন্য রান্নাঘরে ঢুকে ওসমান সাহেব অবাক হয়ে লক্ষ্য করছিলেন ৩-৪ জন মাঝবয়সী মহিলা সুখী সুখী মুখে জমিয়ে গল্প করছেন। চুলোয় এক বিশাল কেটলিতে চায়ের পানি ফুটছে, টেবিলে সারি সারি চায়ের কাপ। ওসমান সাহেবকে দেখে একজন মহিলা বললে, চায়ের দেরি হবে, দুধ আনতে গেছে। দুধ নয়। ওসমান সাহেব লক্ষ্য করলেন মিলির মুখ অস্বাভাবিক গম্ভীর। সে বোধহয় রাস্তায় আসতে আসতে কেঁদেছে। তার চোখ লাল, নাক ফুলে আছে। মিলি তাকে দেখে এগিয়ে এসে বলল, টগরের খবর কি? ভালোই। কে যেন বলল অক্সিজেন দিচ্ছে। তা দিচ্ছে? তাহলে ভালো হয় কিভাবে? এসব কি বলছো তুমি? ওসমান সাহেব সিগারেট ধরালেন। মিলি বলল, আরে তুমি কেমন মানুষ, এখানে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাব? টগরের কাছে গিয়ে বসো। বসলে কি হবে? বসলে কি হবে মানে? নিজের ছেলের এত বড় অসুখ আর তুমি বাইরে দাঁড়িয়ে আরাম করে বিড়ি সিগারেট খাবে? বলতে বলতে মিলি কেঁদে ফেল। মেয়েরা এত সহজে কাঁদতে পারে? মনির সাহেব বলে তার এক বন্ধু একবার বলেছিল, মেয়েদের সবকিছুর মধ্যে একটা লোক দেখানোর ব্যাপার আছে। কোনো মেয়ের যদি স্বামী মরে যায় সে কাঁদবে, কিন্তু এমনভাবে কাঁদবে যেন তাকে খারাপ না দেখা যায়। কাদার মধ্যেও সে একটু আর্ট খুঁজবে। মিলি অবশ্য আর্ট ফার্ট খুঁজছে না, সে বিশ্রী করে একটা ভঙ্গি করে কাঁদছে। ওসমান সাহেব বললেন, এত কাঁদছিস কেন? কাঁদবো না, কাদার মতো তো কিছু হয়নি। মিলি ফোবাতে ফোবাতে বলল, সব কিছুর মূলে হচ্ছ তুমি। তোমার মধ্যে মায়া বলে কিছু নেই। মায়ের সঙ্গে ডিপথেরিয়ার কি সম্পর্ক? ডিপথেরিয়া একটা জীবাণু ঘটিত অসুখ। খুব মায়া আছে এমন একজন বাবার ছেলেরও ডিপথেরিয়া হতে পারে। তুই যা, তার ভাবির কাছে যায়। তবে এমন হাউমাউ করে কাঁদিস না। মিলি তীব্র কণ্ঠে বললে, কেমন করে কাঁদতে হবে? তোমার উপন্যাসের নায়িকাদের মতো ফিচফিচ করে? তিনি হেসে ফেললেন। স্বল্পবুদ্ধি মানুষেরা মাঝে মাঝে বেশ মজার কথা বলে। মিলি ঘরের দিকে চলে গেল। তার মুখ থমথম করছে। রানুর কাছে গিয়ে সে দ্বিতীয় দফায় কেঁদে কেটে একটা ঝামেলা করবে। ওসমান সাহেব হাঁটতে হাঁটতে বারান্দার শেষ মাথায় চলে গেলে। সিগারেটটা ড্যাম, টানতে কষ্ট হচ্ছে। ওসমান সাহেব লক্ষ্য করলেন তার বাবা খুব উৎসাহী ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে। কোনো রকম ঝামেলা উপস্থিত হলে বুড়োরাই বোধহয় সবচেয়ে উৎসাহী হয়। তাদের উত্তেজনাহীন জীবনে সাময়িক উত্তেজনার বিষয়গুলি তারা উপভোগ করে। বাবাকে দেখা গেল গম্ভীর হয়ে কা- কাকে হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন ধরাধরি করে ওয়েটিং রুম থেকে একটা সোফা বাইরে নিয়ে এলো। তিনি রাজা বাচ্চাদের মতো মুখ করে বসলেন।
এই লোকটি যে বাড়িতেই যান সে বাড়িকেই মনে করেন নিজের বাড়ি। ওয়েটিং রুম থেকে সোফা টেনে বারান্দায় আনার কোনো দরকার ছিল না। ওয়েটিং রুমে দিব্যি বসা যেত। আর যদি যদি হয় তাহলে তাকে বারান্দাতেই বসতে হবে, তাহলে তিনি বেতের চেয়ারে বসতে পারতেন। বেশ কয়েকটি বেতের চেয়ার আছে বারান্দায়। ওসমান সাহেব সিগারেট ফেলে দিয়ে বাবার কাছে এগিয়ে গেলেন। তিনি ধমকের স্বরে বললেন, এতক্ষণ কোথায় ছিলি? এখানেই ছিলাম। ক্লিনিকে আনার বুদ্ধি দিল কে? ক্লিনিকে কোনো চিকিৎসা হয়? টাকা শ্রাদ্ধ ছাড়া কিছুই হয় না। যত বেকুবি কাণ্ড কারখানা। আসল যে ডাক্তার সে ঘুমোচ্ছে। এক চ্যাংড়া ছেলেকে দিয়ে রেখেছে। সে এবিসিডি জানে না, ডাক্তারি জানবে কি? ওসমান সাহেব মৃদু স্বরে বললেন, ডাক্তারি জানবে না কেন? মেডিকেল কলেজ থেকে পাশ করে এসেছে। পাশ করলেই ডাক্তার হয়? হাজার হাজার ছেলে বলে তো ল পাশ করেছে। ওরা পারে ওকালতি করতে? কোর্টের দাঁড়িয়ে একটা আর্গুমেন্ট করতে গেলেই তো প্যান্ট নষ্ট করে ফেলে। ওসমান সাহেব কিছু বললেন না। বাবার সঙ্গে তর্ক করো বৃথা, হইচই শুরু করবে। অবলা এসে বলল, চাচা যান, আপনাকে ভেতরে ডাকে। কে ডাকে? রানু আপা, বড় ডাক্তার এসেছে। ঘুম ভেঙেছে তাহলে? আমি ভেবেছিলাম ভোর 10টার আগে তার নিদ্রা ভঙ্গ হবে না। ওসমান, তুইও আয়। না, ঠিক আছে, আপনি একাই যান। একসঙ্গে এতগুলো মানুষের ভিড় করা ঠিক হবে না। ওসমান সাহেব বাবার খালি করা সোফায় বসি। পানির তৃষ্ণা হচ্ছে। এখানে পানি কোথায় পাওয়া যায় কে জানো? মোটা নার্স তাকে একটা ট্রে নিয়ে যেতে দেখা গেল। ওসমান সাহেব একবার ভাবলেন তাকে জিজ্ঞেস করবে। শেষ পর্যন্ত জিজ্ঞেস করতে পারলেন না। বাবা হলে কড়া গলায় বলতে, এই যে মেয়ে, ঠান্ডা দেখে এক গ্লাস পানি আনো, গ্লাস ধুয়ে আনবে। এই বলায় কোনো রকম জড়তা থাকত না, যেন নিজের বাড়িতেই কাউকে কিছু বলছে। একটা মানুষের সঙ্গে অন্য একটা মানুষের এত তফাৎ। ওসমান সাহেব দেখলেন বাবার সেক্রেটারি মেয়েটা ছোট ছোট পায়ে এগিয়ে আসছে। মিলির কাছে এর কথা শুনছে। কিন্তু দেখা গেল এই প্রথম। কি যেন নাম মেয়েটার? অত্যন্ত পরিচিত চেহারা। আগে কি দেখেছেন? টিভি বা সিনেমায় অভিনয় করে নাকি? করলেও তার দেখার কথা নয়। টিভি সিনেমা তিনি দেখেন না। মেয়েটির নাম কি? রেবা না রেখা? প্রথম অক্ষরটি কি র না অন্য কিছু? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাক্তার সাহেব এসে দেখেছে টগর ভালো আছে। অক্সিজেনের নল সব খুলে ফেলা হয়েছে। তাই নাকি? জি। প্রেস্টাপেন পেনিসিলিন দেওয়া হয়েছে 10 লাখ ইউনিট করে। এটিএসও দেওয়া হয়েছে। ভয়ের কিছু নেই। সকালের মধ্যেই সে মোটামুটি সুস্থ হয়ে উঠবে। আপনি এত সব জানলেন থেকে? মেয়েটি লজ্জিত স্বরে বলল, জিজ্ঞেস করে জেনেছি। আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পারছেন? পারবো না কেন? আপনি আমার বাবার সেক্রেটারি, মিলি আমাকে বলেছে। মিলি আমাকে ঠিক পছন্দ করে না। ওসমান সাহেব কিছু বললেন না। মিলিকে ব্যস্তভাবে আসতে দেখা গেল। বিথি সরে গেল। মিলি বিরক্ত স্বরে বলল, এ মেয়েটা এতক্ষণ ধরে কি গুজগুজ করছিল? তেমন কিছু না, কথা বলছিল। অসুখ বিসুখের মধ্যে তার এত কি কথা? প্রসঙ্গ পাল্টাবার জন্য ওসমান সাহেব বললেন, টগর কেমন আছে? ভালো, ঘুমাচ্ছে। তোমাদের জন্যে খাবার নিয়ে এসেছি, এসো। কে এনেছিস? স্যান্ডউইচ বানিয়ে এনেছি, চট করে আর কি বাপ? তোর বর তোর সঙ্গে আসেনি? ও ঘুমাচ্ছিল, জাগায়নি। টগরের সঙ্গে ওর সম্পর্ক কি বলো? টগরের অসুখ হলেই কি আর না হলেই বা কি? তাই বলে কাউকে কিছু না বলে চলে আসবি? হুম, আসবো। এসো, খেতে এসো। রানু সহজভাবেই স্যান্ডউইচ মুখে দিচ্ছে। মিলি ফ্লাক্স ভর্তি করে চা নিয়ে এসেছি। সেই চা ঢালা হচ্ছে। উৎসবের আমেজ চারদিকে। ওসমান সাহেব চায়ের পেয়ালা হাতে নিয়ে অপলাকে বললেন,
মজিদ সাহেবকে ডেকে নিয়ে আসো, বেচারা একা একা ঘুর ঘুর করছে। রানুর চেহারা থেকে ভয়ের ভাবটা কেটে গেছে। সে হাসতে হাসতে পাশে বসে থাকা মোটা ভদ্র মহিলাকে কি যেন বলল। তিনিও হাসতে শুরু করলেন। এখানে যারা এসেছে এদের অনেকেই ওসমান সাহেব চেনেন না। যেমন মোটা ভদ্র মহিলা, মুখ চেনা চেনা। পারিবারিক উৎসবে ইনি নিশ্চয়ই আসেন। ১৪-১৫ বছরের চশমা পরা একটু ভাবুক ভাবুক ধরনের ছেলেকেও দেখা যাচ্ছে। একে এর আগে কোনোদিন দেখেননি। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না নিশ্চয়। অপলা এসে বলল, দুলাভাই, মজিদ সাহেব আপনাকে একটু বাইরে ডাকে। কেন? জানি না কেন, আপনি একটু আসেন। ভদ্রলোক খুব আপসেট। মজিদ সাহেব শুকনো মুখে বারান্দায় দাঁড়িয়ে ওসমান সাহেবকে দেখেই বলল, কাণ্ড দেখেছেন? এখন বলছে সিজারিয়ান করতে হবে। এতক্ষণ কিছু বলে নাই, হঠাৎ সিজারিয়ান। তাই নাকি? স্যার, ওদের ওপর আমার ফেইথ চলে গেছে। ওরা যদি সিজার করা লাগেও আমি এখানে করাবো না, মরে গেলেও না। আমি পিজিতে নিয়ে যাব। আপনি স্যার আমাকে একটু সাহায্য করে। ওসমান সাহেব অবাক হয়ে বললেন, কি সাহায্য? আপনাকে স্যার একটু আসতে হবে আমার সাথে। আপনি সঙ্গে থাকলে বুকে হাতির বল হয়। তাকে অবাক করে দিয়ে মজিদ সাহেব চোখ মুছতে লাগলেন। ওসমান সাহেব বিব্রত ভঙ্গিতে বললেন, এত নার্ভাস হচ্ছেন কেন? নার্ভাস হচ্ছি কারণ ও বাঁচবে না। কেমন করে বুঝলেন? আমি বুঝতে পারি। মজিদ সাহেব শিশুদের মতো ফুঁপিয়ে উঠলেন। আমি যাব আপনার সঙ্গে, ভয়ের কিছু নেই। আমি আমার স্ত্রীকে বলে এখনই আসছি। টগরের পাশে রানু বসে আছে। বুড়ো মতো একজন ডাক্তার টগরের কপালে হাত দিয়ে তাপ পরীক্ষা করছেন। ওসমান ভিতরে ঢুকতেই রানু বলল, ইনি ছেলের বাবা। খুব সম্ভব ছেলের বাবা প্রসঙ্গেই কথা হচ্ছিল। ডাক্তার সাহেব বললেন, আপনারা শুধু শুধু ব্যস্ত হয়েছে, ছেলে ভালো আছে। তাছাড়া আপনারা বারবার ডিপথেরিয়া ডিপথেরিয়া বা করছেন কেন? ডিপথেরিয়ার রোগী আমার ক্লিনিকে কেন রাখবি? ওর কি হয়েছে? ডিপথেরিয়ার মতোই একটা মেমব্রেন, ফলস মেমব্রেন। কোনো রকম টক্সিসিটি এখানে হয় না। আর আপনারা রাত ৩টায় ঢাকা শহরের সমস্ত লোক নিয়ে এসেছেন। বুড়ো ডাক্তার অসম্ভব বিরক্ত হলেন। ওসমান সাহেব বললেন, পাশের রুমের মহিলার নাকি সিজার করার প্রয়োজন হয়েছে। হ্যাঁ, হয়েছে। বাচ্চার হার্টবিট বেড়ে ১৫০ হয়েছে। বাচ্চা বের না করলে চারণ মুশকিল। এখন আপনি দয়া করে লোকজন নিয়ে বাড়ি যান, শান্তিতে ঘুমোতে চেষ্টা করুন। আমাদের খানিকটা রিলিজ দিক। কবি সাহিত্যিক মানুষ আপনারা, বেশি কিছু বলাও মুশকিল। ডাক্তার সাহেব বিরক্ত মুখেই ঘর ছেড়ে গেলেন। ওসমান সাহেবের মনে হলো রানু নিশ্চয়ই বেশ হলা উপরে টগরের বাবার পরিচয় ডাক্তার সাহেবকে দিয়েছে। নয়তো ডাক্তার সাহেব কবি সাহিত্যিক এই শব্দ ব্যবহার করতেন না। চেহারায় তাকে চেনে এমন লোকের সংখ্যা খুব বেশি না। ওসমান সাহেব রানুর দিকে তাকালে। সে এখন বেশ স্বাভাবিক, পান চিবাচ্ছে। মিলিকি পানও এনেছিল নাকি সঙ্গে করে? ওসমান সাহেব বললেন, রানু, পাশের ঘরে যে মহিলা আছে, আমি তার স্বামীর সঙ্গে আমি হসপিটালে যাচ্ছি। পৌঁছে দিয়েই ফিরে আসবে। তুমি যাচ্ছ কেন? তার হাজবেন্ড খুব নার্ভাস ফিল করছে। তার ধারণা আমি থাকলে ভর্তির ব্যাপার খুব সহজ হবে। নিজের ছেলের এত বড় অসুখে তুমি ওর কপালে হাত দিয়ে একবার টেম্পারেচার পর্যন্ত দেখুন। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছ। আর অজানা অচেনা এক রুগীর জন্য দরদ উঠলে উঠছে। দরদ টরদ কোনো ব্যাপার না। একজন লোক একা একা হাসপাতালে যেতে ভয় কোপাচ্ছে। সে ভয় পাচ্ছে তাতে তোমার কি? আমার কিছুই না।
না, তোমার কিছুই না। মহাপুরুষ সাজতে যেও না। তুমি মহাপুরুষ না, সাধারণ মানুষ। লেখকরা মহাপুরুষ না। রানুর চেঁচামেচিতে দরজার কাছে একটা ভিড় জমে গেলে তিনি ভেবে পেলেন না হঠাৎ রানুর কাণ্ডজ্ঞান লোপ পেয়ে গেল কেন। টগর জেগে উঠেছে। ওসমান সাহেব ঘর ছেড়ে বেরিয়ে এলেন। মজিদ সাহেব বারান্দায় অপেক্ষা করছিলেন। তার দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক স্বরে বললেন, চলো যা। হাতে একটা কমলালেবু নিয়ে টগর বসে আছে। টগরের গায়ে লাল একটা সোয়েটার। কত দ্রুতই না বড় হয়ে যাচ্ছে ছেলেটি। শিশুরা বোধহয় সময়কে পিছনে ফেলে এগুতে থাকে। রোদ এসে পড়েছে তার চোখে মুখে। সে তাকিয়ে আছে রাস্তার দিকে, গভীর মনোযোগে কি যেন দেখছে। দরজার আড়াল থেকে রানু দৃশ্যটি দেখল। এত মন দিয়ে সে কি দেখছে? রাস্তার ওপাশে পা ছড়িয়ে একটা কুকুর রোদ পোহাচ্ছে। এছাড়া দেখার মতো কিছু নেই। এমন অদ্ভুত হচ্ছে কেন ছেলেটা? ঘুম থেকে উঠেছে 6টায়, এখন বাজে 10টা। কমলা হাতে বসে আছে, একবারও বলেনি খুলে দাও। যেন হাতে নিয়ে বসে থাকতেই আনন্দ। রানু ডাকল, টগর। সে ফিরে তাকালো এবং ফিক করে হেসে ফেলল। কমলা খুলে দিব? দাও। রোদে বসে আছো কেন? একটু সরে ছায়াতে বসো। টগর বাধ্য ছেলের মতো সরে বসল। রানু কমলার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, এখন তোমার শরীর ভালো, তাই না টগর? হ্যাঁ। নাও, কমলা নাও। দেখি কাছে আসো তো, গা গরম কিনা দেখি। না, জ্বর নেই। টগর খোসা ছাড়ানো কমলা হাতে ঠিক আগের জায়গায় গিয়ে বসল। ঠিক আগের মতোই তাকিয়ে রইল রাস্তার দিকে। রানু বলল, হাতে নিয়ে বসে আছো কেন? খাও, খেয়ে আমাকে বলো মিষ্টি না টক। মিষ্টি। রাস্তায় কি দেখছ তুমি? টগর লজ্জিত ভঙ্গিতে হাসল। সব শিশুরাই কি এমন চমৎকার করে হাসে, না টগর একাই এমন হাসতে পারে? কি সুন্দর টোল পড়েছে চিবুকে। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। টগর বলল, পানি খাবো। শোবার ঘরে অপলা চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। তার পড়ার ভঙ্গিও অদ্ভুত। চেঁচিয়ে চেঁচিয়ে এবং হেঁটে হেঁটে না পড়লে তার নাকি পড়া মুখস্থ হয় না। কেউ যে পড়াশোনা এত সিরিয়াসলি নেয় তার রানুর জানা ছিল না। অপলার ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটের রেজাল্ট এমন কিছু আহামরি নয়, কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষায় সে প্রথম হয়েছে। ক্লাসের পড়াশোনা এখনো শুরু হয়নি, কিন্তু অপলার ভাবে মনে হচ্ছে সামনেই ফাইনাল। রানু বলল, টগরকে এক গ্লাস পানি এনে দে তো অপলা। দরজার পাশে থেকে রানুর নড়তে ইচ্ছে হচ্ছে না। টগর রাস্তা থেকে কখন চোখ ফিরিয়ে নেয় তাই তার দেখার ইচ্ছে। টগর এক চুমুক পানি খেয়েই গ্লাস সরিয়ে দিল। অপলা বলল, টগর, আমাকে একটা কোয়া দে তো দেখি, মিষ্টি আছে? হ্যাঁ, খুব মিষ্টি। খুব মিষ্টি। ওয়াক থু, তেঁতুলের মতো টক। তুই এটাকে বলছিস মিষ্টি? একটা চর খাবি। টগর খিলখিল করে হেসে উঠল, যেন এরকম মজার কথা সে আর শোনেনি। হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর হয়ে বলল, খালামুনি, আমাকে কোলে নাও। পড়া বন্ধ করে আমি এখন বাবু সাহেবকে কোলে নেই। শখ কত। একটু নাও। এখন না, পড়া শেষ হোক। অপলা ভিতরে ঢুকে গেল। রানু তাকিয়ে আছে টগরের দিকে। টগরের মুখ উজ্জ্বল হয়ে আছে। অপলার সঙ্গে তার সম্পর্ক বেশ আন্তরিক, রানুর সঙ্গে নয়। রানু কি সে একটু ভয় করে? মার সঙ্গে কি তার কোনো দূরত্ব তৈরি হয়েছে? রানু বলল, আমার কোলে উঠতে চাও? টগর লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করল। সে কি চায় নাকি? মার চেয়ে কি সে বাবাকেই বেশি পছন্দ করে? টগর, হুম। বেড়াতে যাবে আমার সাথে? হুম। কোথায় যেতে চাও বলো, তুমি যেখানে যেতে চাও সেখানেই নিয়ে যাব।
বলো কোথায় যাবে? এ প্রশ্নটি উদ্দেশ্যমূলক। রানু দেখতে চায় টগর তার বাবার কাছে যাবার কথাটি কিভাবে বলে। কিন্তু শিশুরা খুব সাবধানী, জীবনের কিছু কিছু জটিলতা তারা ভালোই বুঝতে পারে। টগর তার বাবার কাছে যাবার কথা কিছুই বলল না। বলো কোথায় যাবে? তোমার ইচ্ছা। আমার ইচ্ছা মানে? তোমার নিজের কোনো ইচ্ছে নেই? টগর কোনো কথা বলল না। রানু বলল, বাবার কাছে যাবে? টগর তাকিয়ে আছে তার দিকে, ঠিক যেন বিশ্বাস করতে পারছে না। ঠাট্টা ভাবছে হয়তো। যাবে? সে মাথা নাড়ল। রানু বলল, মাথা নাড়ানাড়ি নয়, পরিষ্কার করে বলো। যাবে? হ্যাঁ। ঠিক আছে, নিয়ে যাব। তোমাকে ও বাড়িতে রেখে চলে আসব। যতক্ষণ ইচ্ছা তুমি থাকবে। তারপর তোমার বাবা তোমাকে দিয়ে যাবে। টগর তাকিয়ে আছে উজ্জ্বল চোখে। শিশুরা মনের মধ্যে অনেক কিছু কষে রাখে। বাবার কাছে যাওয়াটা যে টগরের কাছে এত বড় একটা ব্যাপার, তা সে কখনো বুঝতে দেয়নি। রানুর বাড়িতে প্রায় ৬ মাস পরে এসেছে। গেটের সামনে দাঁড়িয়ে তার মন খারাপ হলো। সবকিছু অবিকল আগের মতো আছে, কিছুই বদলায়। সে কি আশা করেছিল এই ৬ মাসে সব বদলে যাবে? আকবরের মা দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে ওদের রিক্সা থেকে নামতে দেখেছে। রানুকে দেখে সে ঠিক বিশ্বাস করতে পারেনি, কিংবা বিশ্বাস করলেও হকচকিয়ে গেছে যে সে কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় সে সম্বিত ফিরে পেল, প্রায় পাগলের মতো সিঁড়ি ভেঙে নামতে লাগল। রানুর প্রতি মুহূর্তে মনে হচ্ছিল সে সিঁড়িতে একটা পতনের শব্দ শুনবে এবং আকবরের মা বালির বস্তার মতো গড়িয়ে পড়বে। রানু টগরের হাত ধরে দাঁড়িয়েছিল। টগর হাত ছাড়িয়ে ছুটে গেল সিঁড়ির দিকে, যেন এই মুহূর্তে তার মাকে প্রয়োজন নেই। ওসমান সাহেব বাসায় নেই। রানু খানিকটা স্বস্তি বোধ করল। কি অবস্থা হয়ে আছে বাড়ি! মশারি তোলা হয়নি, ঘরময় সিগারেটের ছাই, একগাদা বই বিছানায় ছড়ানো। টেবিল ল্যাম্প জ্বলছে, এখনো নেভানো হয়নি। ঘরের এ অবস্থা কেন আকবরের মা? আকবরের মা প্রশ্নটা না শোনার ভান করল। এ ঘর কতদিন ধরে এরকম? কালকেই পরিষ্কার করছি, একদিনে এই অবস্থা। ও গিয়েছে কখন? খুব ভোরে, নাস্তাও খায় নাই। এতক্ষণ তুমি কি করছিলে? কোনো ভদ্রলোকের বাড়ি সকালবেলা এরকম থাকে? কি আশ্চর্য! রানুর বিরক্তির সীমা রইল না। যদিও এ বাড়ি অপরিষ্কার থাকলে তার কিছুই যায় আসে না, তবু এরকম একটা অবস্থা সহ্য করা মুশকিল। বাথরুমে ভেজা কাপড় ছড়ানো, বেসিন নোংরা হয়ে আছে। রানু বলল, ও আসবে কখন? আফা, কিছুই কইয়া যায় নাই। ঘর দুয়ার যে এরকম করে রাখো, কিছু বলে না? আকবরের মা চুপ করে রইল। জিতু মিয়া কোথায়? বাজারে গেছে। সমস্ত ঘর আজ পরিষ্কার করবে, পানি দিয়ে মুছবে, কার্পেট রোদে দিবে, বাথরুম পরিষ্কার করবে। যে আইসা। আকবরের মা হেসে ফেলল এবং সঙ্গে সঙ্গেই হাসি গোপন করার জন্য অন্যদিকে মুখ ফেরাল। সে কি ভাবছে রানু ফিরে এসেছে? বসার ঘরে টেলিফোন বাজছে। আকবরের মা টগরকে কোলে নিয়ে ঘুরছে। রানু বিরক্ত মুখে বলল, টেলিফোন ধরছ না কেন? টেলিফোনে আমারে ধরতে নিষেধ করছে। কেন নিষেধ করছে কেন? মিলাফা রোজ টেলিফোন করে, ভাইজান রাগ হইছে। ছোট বোন টেলিফোন করলে রাগ করবে কেন? এসব কি ধরনের কথা? রানু এগিয়ে গিয়ে ফোন ধরলেন। মিলি করেছে। মিলি অবাক হয়ে বলল, কে? ভাবি? হ্যাঁ। তুমি এখানে কেন? টগরকে নিয়ে এসেছি, কাঁদছিল। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে ভাবি, তুমি থাকো কিছুক্ষণ, আমি আসছি। আমি বেশিক্ষণ থাকবো না মিলি, আমি এক্ষুনি রওনা হচ্ছি। ঠিক আছে, ভাইয়াকে দাও, তার সঙ্গে আমার খুব দরকারি কথা। ও তো বাসায় নেই। ভাবি শোনো, ভাই আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে কেন? টেলিফোন করলেই সে রিসিভার নামিয়ে রাখে।
বাসায় বলে দিয়েছে আমি টেলিফোন করলে বলতে সে বাসায় নেই। সে এরকম করছে কেন? তোমার ভাই, তুমি ভালো বলতে পারবে। বাবুর জন্য একটা নাম চাচ্ছি ২ মাস ধরে। ১ম অক্ষর হবে ম, এটা দিচ্ছে না। শুধু ঘুরাচ্ছে। তার কাছ থেকে নাম নিতে হবে এমন তো কোনো কথা নেই। তোমরা একটা নাম দিয়ে দাও। তুমি বুঝতে পারছো না ভাবি, আমি সবাইকে বলেছি আমার ভাই নাম রাখছে। এখন তার আকিকা হচ্ছে সামনের মাসের ৩ তারিখে। ১১ দিন মোটে আছে। মিলি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপরেই শুনল মিলি কাঁদছে। রানু বিরক্ত স্বরে বলল, কাঁদছো কেন তুমি? এখানে কাদার মতো কি হলো? মিলি ধরা গলায় বলল, গতকাল সকালবেলায় টেলিফোন করেছিলাম। ভাইয়া বলল নাম রাখ মাকাল, মা দিয়ে শুরু। রানু বেশ অবাক হল। এরকম নিচ ধরনের রসিকতা করবার লোক সে নয়, এবং মিলিকে সে যথেষ্ট পছন্দ করে। তাহলে এরকম কথা বলার মানে কি? রানু বলল, মিলি, তুমি নিজে একটা সুন্দর নাম রাখো, তারপর সবাইকে বলো তোমার ভাই এই নাম রেখেছে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে রাখি। তুমি নিজেও আমাকে ১০-১২টা নাম দিবে ভাবি, ম দিয়ে শুরু হবে এবং ৩ অক্ষরে হবে। এত বাধ্যবাধকতা কেন? নামের মতো সামান্য একটা ব্যাপার নিয়ে এত রকম কন্ডিশন দেওয়া ঠিক না। নামে কিছু না আসলে গেলে তুমি তোমার ছেলের জন্য এত সুন্দর নাম রাখলে কেন? আমি রাখিনি, তোমার ভাই রেখেছে। সে তার নিজের ছেলের জন্য নাম রাখবে আর আমার বাবুর জন্য রাখবে না কেন? রানু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মিলি বড় ঝামেলা করে। তার সঙ্গে টেলিফোনে কথা বলা মানে হচ্ছেই সমস্ত দিনমাটি। তাও একবারে তার কথা শেষ হবে না। টেলিফোন নামিয়ে রাখার কিছুক্ষণের মধ্যে আবার রিং করবে। আফা, আপনার চা। শুধু চা নয়, সঙ্গে বিস্কুট, চানাচুর একটা ট্রেতে করে বেশ সাজিয়ে গুছিয়ে এনেছে। রূপোর ট্রে। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, কতবার বলেছি এই ট্রেটা কখনো বের করবে না? বলিনি? অব্বরের মা জবাব দিল না। টগর কোথায়? ঘুমাইতাছে। এখন ঘুমোচ্ছে কি? এখন ঘুমাবার সময়? নিজে নিজে গিয়া বিছানায় শুইছে। এখন গিয়া দেখি ঘুমাইতাছে। আবার ঘুমের মধ্যে হাসে। টগর শুয়েছে তার ছোট খাটে, আরাম করে ঘুমোচ্ছে। নিজের বাড়িতে ফিরে আসার আনন্দেই ঘুম এসে গেছে বোধ হয়। টগরের কপালে হাত রেখে উত্তাপ দেখল। গা ঠান্ডা। সে মৃদু স্বরে ডাকলে, টগর, বাড়ি যাবে না? টগর জবাব দিল না। সত্যি সত্যি ঘুমোচ্ছে, ভান না। আফা, বাজার আইছে। বাজার আসছে ভালো কথা, আমাকে ডাকছ কেন? কি রান্নু কন? রোজ দিন যা রাঁধো তাই রাঁধবে। আমাকে জিজ্ঞেস করছো কেন? ঘর পরিষ্কার করেছ? যে না। আগে ঘর ঠিকঠাক করো। এরকম নোংরা বাড়িতে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। গা থিনহিন করছে। আকবরের মা ভয়ে ভয়ে বলল, আফা, আপনি দুপুরের খাবার খাইতেন না? না, আমি দুপুরে খাবো না। টগরের ঘুম ভাঙলেই চলে যাব। বাজার দেখতেন না? জিতু মিয়া পর্দার আড়াল থেকে উকি দিচ্ছিল। রানু বলল, কেমন আছিস তুই? দেখে এদিকে আয় তো। জিতু মিয়া এগিয়ে এসে টিপ করে পা ছুঁয়ে সালাম করল। টগর নির্বিঘ্নে ঘুমোচ্ছে, নিশ্চিন্ত আরামের ঘুম। রানু তার পাশে কিছুক্ষণ বসল, তারপর বারান্দায় গিয়ে খানিকক্ষণ। এখানে কিছু ফুলের টব ছিল। ২টি রজনীগন্ধার ঝাড় শুকিয়ে কাঠ হয়ে আছে। পানি টানি দেওয়া হয় না। ওসমান সাহেব ১২টার দিকে এলে। কিছু কিছু মানুষ কখনো অবাক হয় না। তিনিও কি সেরকম? রানুকে চেয়ার পেতে বারান্দায় বসে থাকতে দেখে একটুও অবাক না হয়ে বললেন, কেমন আছো? ভালো। টগরকে নিয়ে এসেছ? হ্যাঁ, ঘুমোচ্ছে। শরীর ঠিক আছে তো? ঠিকই আছে। তিনি লজ্জিত ভঙ্গিতে বললেন, তুমি আসবে জানলে ঘরদোয়ার ঠিকঠাক করে রাখতে বলতাম। আজ তাহুর বানিয়ে রেখেছে।
এদের কিছু বলো না কেন? প্রথম প্রথম বলতাম, এখন বলি না। মানুষের এক সময় সবকিছু অভ্যেস হয়ে যায়। কিছু কিছু জিনিস অভ্যাস হওয়া ঠিক না, নোংরামি হচ্ছে তার মধ্যে একটা। তিনি অল্প হাসলেন, হাসি মুখেই বললেন, তুমি না এলে আজ তোমার ওখানে যেতাম। যদিও আজ বুধবার না, তবে দিনটা ইম্পর্টেন্ট। আমার একটা বই রাশিয়ান ভাষায় অনুবাদ করা হবে বলে শুনলাম। ফাইনাল কিছু না অবশ্য। কোন বইটা? আন্দাজ করো তো কোনটা? রানু কিছু বলল না। ওসমান সাহেব বললেন, চাটা কিছু খেয়েছ? হ্যাঁ। আজ সন্ধ্যা পর্যন্ত থাকলে কেমন হয় রানু? রাতে কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। রানু প্রশ্নের জবাব না দিয়ে বিরক্ত স্বরে বলল, মিলি টেলিফোন করেছিল। সে তার বাবুর জন্য একটা নাম চেয়েছে, আর তুমি তাকে বলেছ মাকালু নাম রাখার জন্য। এর মানে কি? ওসমান সাহেব বিস্মিত হয়ে বললে, এরকম ক্রুয়েল রসিকতা আমি কারো সঙ্গেই করি না। মিলি বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে। ওর কথা বাদ দাও, আমার প্রশ্নের জবাব দাও। থাকবে আজ সন্ধ্যা পর্যন্ত? রানু চুপ করে রইল। ওসমান সাহেব বললেন, আমি কখনো তোমার কাছে বেশি কিছু চাইনি। চেয়েছি? এত পেঁচানো প্রশ্নের দরকার নেই। যা বলতে চাও সরাসরি বলো। তিনি নরম করে বললেন, তুমি থাকবে আজ সন্ধ্যা পর্যন্ত? না, এখানে এসেছি বলেই তুমি অন্যরকম ভাবতে শুরু করেছ। অন্যরকম ভাবার কোনো কারণ নেই। আমি যা করেছি খুব ভেবেচিন্তে করেছি। আমি কোনো খুকি না, হুট করে কিছু করার বয়স আমার না। ওসমান সাহেব অল্প হাসলি। রানু ক্ষিপ্ত হয়ে বলল, হাসছ কেন? তোমার রাগ দেখে হাসছে। অনেকদিন রাগতে দেখি না তোমাকে। রানু বলল, আমি এখন উঠব। তুমি যদি তোমার ছেলেকে রাখতে চাও, রাখতে পারো। না, রাখতে চাই না। মাঝরাতে তোমার জন্য কাঁদতে শুরু করবে। ভুলেই গিয়েছিলাম, বাচ্চাদের কান্না তো তুমি আবার সহ্য করতে পারো না। তোমার সূক্ষ্ম অনুভূতি আহত হয়, লেখা আটকে যা। লেখা আমার এমনিতেই আটকে গেছে, একটা লাইনও লিখতে পারছি না। সাহিত্যের তো তাহলে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। ওসমান সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, এখন তো আমরা দুজন দু প্রান্তের মানুষ। তুমি এসেছ বেড়াতে, কাজেই আমরা কি এখন সহজভাবে গল্প টল্প করতে পারি না? রানু চুপ করে রইল। তোমার অফিস কেমন চলছে রানু? ভালোই। চাকরি মনে ধরেছে? মনে ধরাধরির কি আছে? চাকরি কি স্বামী নাকি যে মনে ধরতে হবে? ওসমান সাহেব প্রায় নিশ্চিন্ত মনেই ছিলেন রাতের খাবার পর্যন্ত রানু থাকত, কিন্তু সে থাকল না। মিলি সেজেগুজে বেরোচ্ছিল। তার শাশুড়ি সুরমা তাকে ডাকলেন। সুরমার বয়স প্রায় 50, কিন্তু এখনও তার মাথার চুল পাকেনি, চামড়ায় ভাঁজ পড়েনি। ভদ্রমহিলা ছোটখাটো, কথা বলেন নিচু গলায়, কিন্তু যা বলেন খুব স্পষ্ট করে বলেন। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলতেই এটা পরিষ্কার হয়ে যায় যে তিনি এই সংসারের সর্বময় কর্ত্রী, এবং আরও দীর্ঘদিন তার কর্তৃত্ব থাকবে। মিলির শাশুড়িকে দেখেই থমকে দাঁড়াল। এ সুরমাকে বেশ ভয় করে। সুরমা ঠান্ডা গলায় বললেন, কোথায় যাচ্ছ মা? এই একটু বাইরে যাচ্ছি, এসে পড়ব। যখন তখন হুট করে বাইরে যাওয়া ঠিক না। মিলি কি বলবে বুঝে উঠতে পারল না। সুরমার মনের ভাব ঠিক ধরা যাচ্ছে না। তিনি কথা বলছেন মিষ্টি গলায়, আদর করার ভঙ্গিতে। তুমি মা একা একা বেড়াও। এই শহর কি একা একা ঘুরে বেড়ানোর শহর? এখন যাচ্ছ কোথায়? বাবার কাছে যাব, তার শরীরটা ভালো না, খুব জ্বর। সুরমা তাকিয়ে রইলেন, কিছু বললেন না। মিলি হড়বড় করে বলল,
104 পর্যন্ত উঠেছিল। মাথায় পানি টানি ঢেলে রক্ষা। এই বয়সে এই জ্বর ওঠা খুব খারাপ। কিন্তু কাল তো কিছু বলনি। কাল গিয়েছিলে না ওখানে? মিলি আমতা আমতা করে বলল, কাল বলতে মনে ছিল না। সুরমা শীতল কণ্ঠ বের করলে। কিন্তু শীতল হলেও গলার স্বরের আদুরে ভঙ্গিটি বন্ধ হলো না। ঠিক আছে মা, যাও বাবাকে দেখে আসো। ছেলে মেয়ে বাবাকে না দেখলে কে দেখবে? তা তো ঠিকই। তাছাড়া বাবা একা মানুষ, সব সময় চিন্তা করে। আমাদের নিয়ে তার খুব চিন্তা। সুরমা গম্ভীর হয়ে বললে, এটা তো মা ঠিক বললে না। বিআই সাহেব চিন্তা ভাবনা নিশ্চয়ই করে, কিন্তু তোমাকে নিয়ে না। এতদিন বিয়ে হয়েছে, এসেছেন তোমাকে দেখতে, নাতনি হবার খবর পেয়েও তো আসেননি। বাবার গাড়িটা নষ্ট মা, তিনি একেবারে অচল। যাদের গাড়ি নেই তারা বুঝি চলাফেরা করে না? মিলি এর কি উত্তর দিবে বুঝতে পারল না। সুরমা হাসি মুখে বললেন, তোমার বাবা যেমন তোমার লেখক ভাইও তেমন। সেও তো আসে না, তারও বুঝি গাড়ি নষ্ট। ভাইয়ার তো গাড়ি নেই মা, ও রিক্সাতেই ঘোরাফেরা করে। খুব অসামাজিক তো, তাই কোথাও যায় না। লেখক মানুষ, নিজের চিন্তা ভাবনা নিয়ে থাকে। ভাইয়ার কোনো দোষ ধরা ঠিক না মা, সে তো আর আমাদের মতো সাধারণ মানুষ না। তা তো ঠিকই, সাধারণ কেন হবে? ঠিক আছে মা, যাও ঘুরে আসো, তোমার দেরি করিয়ে দিলাম। মিলির মনটাই খারাপ হয়ে গেল। একবার ভাবল যাবে না কোথাও, ঘরে শুয়ে থাকবে। কিন্তু দুপুরে সে ঘুমোতে পারে না। বিছানায় গড়াগড়ি করতে খুব খারাপ লাগে। কারোর সঙ্গে গল্প করে সময় কাটানোরও উপায় নেই। ননদ গিয়েছে ইউনিভার্সিটি, আগে সে দুপুর নাগাদ ফিরে আসত। এখন ফিরছে না, সন্ধ্যায় সন্ধ্যায় আসছে। তার হাবভাব কিছু একটা গোপন করার চেষ্টা। মিলির ধারণা, এই বোরকাওয়ালি কোনো একটা ছেলের সঙ্গে ফাঁপটাপ হয়েছে। হয়তো লাইব্রেরির বারান্দায় বসে আড্ডা দেয়, তখনও বোরকা থাকে না কিনা এটা দেখার মিলির একটা শখ। কিন্তু ভর দুপুরে ইউনিভার্সিটি এলাকায় যেতে ভয় ভয় লাগে বলে যাওয়া হয় না। আজ সে রিক্সা নিয়ে শাহবাগ চলে গেল। একটা স্ন্যাক্স বারে ঢুকে ঠান্ডা পেপসি খেল, যদিও তার মোটেও তৃষ্ণা হয়নি। সেখানে থেকেই দেখল ছেলে মেয়ে নিয়ে দুটো ফ্যামিলি ঢুকছে মিউজিয়াম। মিলি এখনও এই মিউজিয়াম দেখেনি, কাজেই সে মিউজিয়াম দেখতে গেল। দোতলায় রাজা মহারাজাদের পালঙ্ক দেখে সে মুগ্ধ হয়ে গেল। দীর্ঘ সময় ঘুরঘুর করল পালঙ্কের আশেপাশে। এক বিদেশিনী পালঙ্কের ছবি তুলছিল। মিলির ইচ্ছে হলো, বলে, দয়া করে আমারও একটা ছবি তুলে দেন না। ইংরেজিতে এটা কিভাবে বলতে হবে বুঝতে না পারার জন্য শেষ পর্যন্ত বলতে পারল না। তবে ঘুরতে লাগলো বিদেশিনীর সঙ্গে সঙ্গে। মিউজিয়াম থেকে বেরিয়ে আসবার মুখে রিসিপশনের মেয়েটিকে বলল, আমার একটা টেলিফোন করা খুব জরুরি। কোত্থেকে করতে পারি বলতে পারেন? এখন একটা টেলিফোন করতে না পারলে বিপদ হয়ে যাবে। মিলি তার মুখ এতই করুণ করে ফেলল যে তার নিজেরই কান্না পেয়ে যেতে লাগল, এবং একসময় সত্যি সত্যি চোখে পানি এসে গেল। রিসিপশনিস্ট মেয়েটা অত্যন্ত ব্যস্ত হয়ে তাকে টেলিফোন জোগাড় করে দিল। সে ডায়াল ঘুরিয়ে হাসি মুখে বলল, কেমন আছো ভাইয়া? ঘুমোচ্ছিলে নাকি? না। তাহলে কি লিখছিলে? বলো তো কোত্থেকে ফোন করেছি। 100 টাকা বাজি, বলতে পারবে না। যে জায়গা থেকে করেছি তার প্রথম অক্ষর হচ্ছে ম। কি আন্দাজ করতে পারছো? রিসিপশনিস্ট মেয়েটি অবাক হয়ে মিলির কথাবার্তা শুনতে লাগল। রাত 11টার সময় নবী এসে উপস্থিত। তার চোখ রক্তবর্ণ, কথাবার্তা অসংলগ্ন। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। জিতু মিয়া বলল, সাহেব ঘুমাইতেছে। নবী ধমকে উঠল, থেকে দোল, বল গিয়ে নবী সাহেব এসেছে।
জিতু মিয়া ডেকে বলবে সেরকম ভরসা বোধহয় তার হলো না। নবী গলা উঁচিয়ে ডাকল, ওসমান। ওসমান সাহেব বাতি টাতি নিভিয়ে সত্যি সত্যি শুয়ে পড়েছি। হাঁকে ডাকে বেরিয়ে এলে, ওসমান, হাউ আর ইউ? ভালো। আপনার অবস্থা? অবস্থা তো দেখতেই পাচ্ছেন খুব ভালো না। বসতে পারি? হ্যাঁ, পারেন। বেশিক্ষণ বিরক্ত করব না। ঘুমোচ্ছিলেন শুনলাম। কোনো লেখক রাত 11টায় ঘুমায় বলে জানতাম না। রাত হচ্ছে ক্রিয়েটিভিটির সময়। রাতে ঘুমাবে নন ক্রিয়েটিভ লোক। নবী সোফায় বসল। পরক্ষণেই সোফার বদলে বেতের চেয়ারে বসল। সেটিও পছন্দ হচ্ছিল না বোধহয়। বিরক্ত ভঙ্গিতে শরীর নাড়াচ্ছে। ওসমান সাহেব বললেন, চায়ের কথা বলবো কিংবা কোনো খাবার দাবার? না, কফি থাকলে দিতে পারে। নেশাটা কমানো দরকার। সুস্থ মাথায় আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আপনি বসুন। ওসমান সাহেব বললেন, ঘরে কফি নেই, কফির কথা বলা হলো না। নবী ঠিক কি বলতে এসেছে বুঝতে পারছে না। অনুমানও করতে চেষ্টা করলেন না। নবীর ব্যাপারে আগেভাগে কিছু অনুমান করা মুশকিল। নবী সিগারেট ধরালো, গম্ভীর হয়ে বলল, একটা সায়েন্স ফিকশন লেখার কথা ভাবছি। আইডিয়াটা নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে এসেছি। সায়েন্স ফিকশনের আইডিয়া নিয়ে আলাপ করবার জন্য কেউ রাত দুপুরে অন্যের বাড়ি যায় না। ওসমান সাহেবের মনে হলো এটা হচ্ছে প্রস্তাবনা। এরপর আসল কথা আসে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের দূরে কোথাও পর্ব ৪। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকো। গল্প শোনো।